আমি বলতেছি। অনেকে আছে এরকম, শাহেদ ট্যাম 09, এটা দিয়ে আমি কি বুঝবো সে কি রেগুলার নাকি ইরেগুলার? তারপরে অনেকের নামগুলো আছে এরকম, এই নামগুলো তোমরা রিনেম করো যাতে করে আমার অ্যাটেন্ডেন্স দিতে সুবিধা হয়। তোমাদের নামগুলাকে আইডি দিয়ে রিনেম করো, আইডির পরে নাম লিখতে পারো, ডিপার্টমেন্ট লিখতে পারো, অথবা শুধু আইডি লিখলেই চলবে। সোনিয়া নামের একজন আছে, আসলে তার কিছুই আমি বুঝতেছি না, সে কোন ডিপার্টমেন্টের, তার আইডি কত। এভাবে যদি কেউ নাম রেখে দাও তাহলে তার অ্যাটেন্ডেন্স মিস যাবে, সেক্ষেত্রে কিছু বলা যাবে না, বা পরবর্তীতে কোনো অবজেকশন দিলেও সেটাকে গ্রহণ করা হবে না। দ্যাট মিনস তুমি ক্লাসে ছিল না, ইনস্ট্রাকশন ফলো করো নাই, আইডিও রিনেম করো নাই, পরে আবার অজুহাত দিবা যে আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না। সুতরাং 2-1 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলো, নামগুলোকে আইডি দিয়ে রিনেম করে ফেলো। ওকে, আজকে আমরা পড়বো আমাদের নন ওভেনের। আজকে আমি ফিনিশিং করতে যাচ্ছি তোমাদের 3টা ডিপার্টমেন্টের, যেহেতু তোমরা মোটামুটি আগায় আছো। তো নন ওভেন থেকে মোটামুটি এটা পঞ্চম ক্লাস হবে মেবি তোমাদের 3টা ডিপার্টমেন্টেরই। সো 5টা ক্লাস যদি আমার একটা চ্যাপ্টারের জন্য লাগে, বাকি 3টা চ্যাপ্টারের জন্য আরো 15টা ক্লাস দরকার। তো সেক্ষেত্রে আজকে আমাদের যেভাবে হোক শেষ করতে হবে, এই জন্য আসলে তোমাদের সিলেবাস উপযোগী আমি টেক্সট বই থেকে এখন পাওয়ার পয়েন্টে চলে আসছি, পাওয়ার পয়েন্ট বেসড হচ্ছে পড়বো এগুলা। তো আজকে আমরা পড়বো ওয়েভ ফরমেশনের লাস্ট 2টা স্টেজ পড়ানোর বাকি ছিল। একটা ছিল আমাদের এটাকে ডিরেক্ট লেড ওয়েভ ফরমেশন সিস্টেম বলে, যেটার মাধ্যমে ডিরেক্টলি অথবা সরাসরি আমরা পলিমার থেকে নন ওভেন তৈরি করতে পারবো। অর্থাৎ আমার এখানে ইনপুট হচ্ছে পলিমার, পলিমারের দানা, যেটা ভার্জিন হতে পারে অথবা রিসাইকেল হতে পারে, এবং আউটপুট হচ্ছে আমাদের একটা নন ওভেন ফ্যাব্রিক। সো কিভাবে একদিকে আমি পলিমারের দানা অথবা বিভিন্ন ধরনের প্লেগ বা চিপস আছে যেগুলা পেট বোতল থেকে অথবা বিভিন্ন ধরনের ইউজড প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে আমরা নন ওভেন তৈরি করব, সেইটা নিয়ে 3টা পদ্ধতি আছে। তার মধ্যে মেজর 2টা পদ্ধতি আমি পড়াবো। একটা হচ্ছে আমাদের স্পান বন্ড, যেটা অনেক বেশি ব্যবহৃত হয়। স্পান বন্ড এবং মেল্ট ব্লোন, দুইটাই আমাদের ওয়েভ ফরমেশন পদ্ধতি, এবং এই ওয়েভ ফরমেশন পদ্ধতিতে নন ওভেন তৈরি হয় বিধায় এখানে ওয়েভ ফরমেশনের কন্ট্রিবিউশন বেশি হওয়াতে আমরা এটাকে স্পান বন্ড নন ওভেন বলি। এখানে বন্ডিংটা মেজর এখানে গুরুত্ব পায় না, কারণ যেহেতু পলিমার থেকে গলিয়ে এই নন ওভেনটা তৈরি করা হয়, এই কারণে এখানে বন্ডিং এর উল্লেখযোগ্য তেমন পদ্ধতি খুব একটা বেশি ব্যবহৃত হয় না। যার কারণে আমরা এই ডিরেক্ট লেড ওয়েভ ফরমেশনে এই স্পান বন্ড এবং মেল্ট ব্লোনটাকে আমরা ওয়েভ ফরমেশন পদ্ধতির উপরে ভিত্তি করে নামকরণ করে থাকি। তো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী সংক্ষিপ্ত ভাবে এই প্রত্যেকটা ওয়েভ ফরমেশন বা ওয়েভ বন্ডিং এর যে বেসিক প্রিন্সিপাল আছে সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো।
এর বেশি আসলে আমরা পড়তে পারবো না, কারণ ততটুকু পরিসর আমাদের সিলেবাসের মধ্যে নেই। তো প্রথমে আমরা স্পান বন্ডটা যদি পড়ি, স্পান বন্ডে কি হয়, এখানে কি কি র ম্যাটেরিয়াল ইউজ হয়? ওকে, স্পান বন্ডে যে র ম্যাটেরিয়াল মোস্টলি ইউজ হয় সেগুলোর নামের তালিকাগুলো আমরা একটু জেনে রাখবো। সবচেয়ে বেশি যেটা আমাদের ব্যবহার হয় সেটা হচ্ছে পলিপ্রোপিলিন। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে পলিপ্রোপিলিনটা পলিমার হোক অথবা এখান থেকে ফাইবার জেনারেট করে আমাকে ননওভেন তৈরি করা হোক, দুই জায়গাতেই তার রাজত্ব আছে। অর্থাৎ স্টেপল ফাইবার সিস্টেম অথবা পলিমার সিস্টেম, দুই জায়গাতেই পলিপ্রোপিলিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আমাদের স্পান বোর্ড নন ওভেনের ক্ষেত্রে এই নর্মাল যে আমরা পিপি ব্যাগ গুলা তৈরি করি, যেটা সবচেয়ে কমন এক্সাম্পল, সেখানে 80% হচ্ছে আমাদের স্পান বোর্ড পদ্ধতিতে আমরা যে নন ওভেন গুলা তৈরি করি 80%ই হচ্ছে আমাদের পলিপ্রোপিলিন। এরপরে পর্যায়ক্রমে পলিস্টার, নাইলন 6 and 6 6 ব্যবহার হয়, পলিইথিলিন ব্যবহার হয়। পলিইথিলিনটা সেখানে পলিইথিলিন ব্যবহার হয়, পলিইউরেথিন ব্যবহার হয় যেখানে আমাদের ইলাস্টিক রিকভারি প্রপার্টিটা প্রয়োজন অথবা স্ট্রেচেবল ফেব্রিক প্রয়োজনে, সেখানে আমরা পলিইউরেথিন ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের বিশেষায়িত হাই পারফরমেন্স ফাইবার হিসেবে বাই কম্পোনেন্ট ফাইবার বা পলিমার, এগুলো ব্যবহৃত হয় স্পানবন্ড ননওভেনের ক্ষেত্রে। আমরা পুরো পদ্ধতিটা এটা মূল যে প্রিন্সিপাল সেটা দেখার আগে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখবো, যেটা আমাদের লাইনগুলো পড়তে বা বুঝতে সুবিধা দিবে। প্রথমে একটু আমরা ইয়াটা দেখি ছবিটা, যে এখানে একটা হপার আমরা দেখতেছি। তো হপারের মধ্যে পলিমারের যে দানা আছে সেই দানাগুলাকে ফিট করা হয় এই জায়গার মধ্যে, পলিমার দানাকে এখানে ফিট করা হয়। তো এখানে ফিট করার পরে এইটাকে এই আহ, উচ্চ তাপমাত্রায়, এটার যে মেল্টিং টেম্পারেচার সেই অনুযায়ী তাপমাত্রা সেট আপ করে ইলেকট্রিসিটির সাহায্যে এক্সট্রুশন করে গলিয়ে এরকম একটা লিনিয়ার স্পিনারের দিয়ে ফাইবার গুলাকে ড্রয়িং করা হয়, স্পিনিং করা হয়। অ্যাজ সুন যেগুলা স্পিনিং হয়ে যায়, যে স্পিনিং ডাই আছে যেটাকে আমরা ইয়ার্নের ভাষায় স্পিনারেট বলে থাকি, এই স্পিনারেট থেকে যখন আমাদের এই ফাইবার গুলা স্পিনিং হয়ে বা ড্রয়িং হয়ে নিচের দিকে পড়তে থাকে, এখানে একটা কনভেয়র বেল্ট এমন ভাবে সেট আপ করা থাকে যাতে করে এই ফাইবার গুলা অ্যাজ সুন এজ এখানে ডিপোজিট হয়, হওয়ার সাথে সাথে এখানে ফ্যান দিয়ে বাতাস অথবা কোনো একটা পদ্ধতিতে যেভাবেই হোক তারা সেলফ বন্ডেড হয়ে যায়, সেলফ বন্ডেড হয়ে সামনের দিকে যায় এবং একটা ফ্যাব্রিকের মতো 2 ডাইমেনশনাল একটা ম্যাট পাওয়া যায়। যে ম্যাটের মধ্যে পোরোসিটি থাকে, নন ওভেনের যেটা কমন একটা বৈশিষ্ট্য, যেহেতু ফাইবার টু ফাইবার এখানে অ্যাসেম্বল করা হয়, পোরোসিটি থাকে। অথবা অনেক সময় ক্যালেন্ডারিং রোলার দিয়ে এমন ভাবে এটাকে সিল করে দেওয়া হয় যে পোরোসিটিটা কিছুটা রিমুভ হয়ে যায়, স্ট্রেংথ বাড়ে, ফলে আমরা লোড বিয়ারিং অ্যাপ্লিকেশন প্রপার্টিতে মানে পারপাজে ব্যবহার করতে পারি। যদি আমরা এটাকে সিল না করি, পোরোসিটি থাকে, তাহলে এটা সার্জিক্যাল গাউন অথবা আমাদের যে বিভিন্ন ধরনের স্পানবন্ড যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো ব্যবহার হয়। যেমন মাস্ক হতে পারে, সার্জিক্যাল গাউন হতে পারে, যেখানে ফিল্ট্রেশন হচ্ছে অন্যতম আমাদের টেকনিক্যাল প্রপার্টি, যা আমাদের বিভিন্ন ধরনের ধুলাবালি, ব্যাকটেরিয়া ইত্যাদি থেকে রক্ষা করে। এই অ্যানিমেশনটা আমরা একটু লক্ষ্য করি, এই হচ্ছে আমাদের হপার, এই হচ্ছে স্পিনারেট। হপারের মধ্যে যখন পলিমার দানা দিয়ে দেওয়া হয়, এটা উচ্চ তাপমাত্রায় গলিয়ে এক্সট্রুশন করে অর্থাৎ স্পাইরাল আকৃতি করে এটাকে এই মেল্টেড পলিমারটাকে সামনে ড্রাইভ দেওয়া হয়। পরবর্তীতে এখান থেকে লিনিয়ার স্পিনারেটের মাধ্যমে ম্যাটেরিয়ালটা নিচের দিকে ড্রয়িং হয় এবং এরা সেলফ বন্ডেড হয়ে একটা 2 ডাইমেনশনাল ম্যাট দেয়। আমাদের যদি ফার্দার স্ট্রেংথ বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বন্ডিং টেকনিকও ইউজ করতে পারি। ওকে, এখন আমরা ডিসক্রিপশনে আসি। দিস মেথড ইজ ইউজ ফর ম্যান মেড ফিলামেন্ট ফাইবার দ্যাট মেল্ট আন্ডার হিট। যেমনটা আমরা দেখলাম, ইন দিস প্রসেস দ্য ফেব্রিক প্রডিউস ফ্রম এ থার্মোপ্লাস্টিক পলিমার সাচ এস পলিস্টার, নাইলন, পলিপ্রোপিলিন অর পলিইউরেথিন। এখানে ম্যাটেরিয়াল লিস্ট আমি শুরুতেই দিয়ে দিছি। ওকে, তাহলে এই ধরনের পলিমার গুলাকে গুলিয়ে, সাধারণত হিটের সাহায্যে গুলিয়ে এই মেথডের মাধ্যমে আমরা একটা ননওভেন তৈরি করি। গলিতে পলিমার গুলাকে এক্সট্রুড করা হয়, মানে উচ্চ প্রেসার দিয়ে গলিয়ে স্পিনারেটের দিকে প্রবাহিত করা হয়। দেন এটাকে হচ্ছে এয়ারের সাহায্যে হালকা ঠান্ডা করা হয় এবং একটা মুভিং কনভেয়র বেল্টের মধ্যে এটাকে লেইং করা হয়, সাহিত্য করা হয়, যাতে একটা কন্টিনিউয়াস ওয়েব তৈরি হয়। ওকে, অ্যাজ দ্য ওয়েব কুলস দ্য ফাইবার বন্ডস, যেহেতু ওয়েবটা ঠান্ডা হয়ে যায় ফাইবার গুলো একটার সাথে আরেকটা বন্ডিং হয়ে যায়। যে কারণ গলিত প্লাস্টিককে আমরা যদি একটা একটার সাথে লাগাই দিই এটা গলে যায়, এটা সবারই জানা।
জেট অফ এয়ার ক্যান বি ইন্ট্রোডিউস টু এনটেঙ্গল দ্য ফাইবার। এখানে বলছে যে এই যে ফাইবার গুলা উপর থেকে নিচে পড়তে থাকে এগুলাকে আমরা ট্যাঙ্গল করতে পারি। আহ এই জন্য কি করতে হবে আমাদেরকে, এখানে বলছে দি কনভেয়র ক্যান বি মুভড এট ভ্যারিয়েবল স্পিড টু কালেক্ট ডিফারেন্ট কোয়ান্টিটিস অফ ফিলামেন্ট। আমরা কনভেয়রটাকে যদি ভ্যারিয়েবল স্পিড দেই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কোথাও ডিপোজিশনটা বেশি হবে, কম হবে। এভাবে সিলেক্টেড এরিয়া গুলাতে হচ্ছে আমরা আহ, সেখানে দুই পাশে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে এই ফাইবার গুলার মধ্যে আমরা কিছুটা ক্রিম আনতে পারি। হ্যাঁ, যদি আমাদের ফাইবারের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যেভাবে হোক ফাইবার গুলাকে যদি তার অপোজিট চার্জ দিয়ে এখানে ক্রিমটাকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের নন ওভেনের যে স্ট্রেংথ সেটা অনেক বাড়বে। স্পান বন্ড ফেব্রিক আর স্ট্রং বিকজ অফ দ্য ফিলামেন্ট ফাইবার্স আর নট ইজিলি টর্ন। স্পান বন্ড এই জন্যই কিন্তু আমাদের স্পান বন্ড বা আমরা নর্মাল যে পিপি ব্যাগ যেটাকে বলে থাকি এটা স্পান বন্ড পদ্ধতিতে তৈরি হয়। এই কারণে আমরা যেহেতু নিজেরাই নিজেদের মধ্যে লেগে যায় এবং এখানে আমরা ইচ্ছা করলে ভ্যারিয়েবল স্পিড এর মাধ্যমে যখন ফাইবার গুলা ড্রয়িং হয় ওই ড্রয়িং স্পিডটাকে ভ্যারিয়েবল করার মাধ্যমে কোথাও ক্রিম নিয়ে আসতে পারি, ফলে এটার স্ট্রেন্থ বাড়ে এবং সহজে ছিঁড়ে যায় না। এই ছিল সংক্ষিপ্ত ভাবে স্পান বন্ড মেথডের আমাদের বেসিক যে প্রিন্সিপাল ছিল, প্রোডাকশন প্রিন্সিপাল, সেটা এখানে দেখানো হলো। এখন আমরা করব হচ্ছে মেল্ট ব্লোন। স্পান বন্ড এবং মেল্ট ব্লোন, এখানে কিছু প্রোডাক্ট আছে, অনলাইনে সার্চ দিলে এই ধরনের হাজারো ইমেজ আমরা পাবো। মেল্ট ব্লোন এবং স্পান বন্ডের মধ্যে এখানে পলিমার লিস্ট দিয়ে দেওয়া আছে, আমরা এগুলা দেখে নিব। মেল্ট ব্লোন এবং স্পান বন্ডের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ কনভেয়র থেকে, আমি যদি স্পান বন্ডের ছবিটা আবার দেখাই, দেখো এখানে কনভেয়র থেকে যখনই আমাদের এই ফাইবার গুলা ড্রয়িং হয় তখন এগুলাকে দুই পাশে হচ্ছে আমাদের একটা একটা ত্রিভুজ আকৃতির এয়ার ম্যানিফোল্ড থাকে। এয়ার ম্যানিফোল্ড হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যেখানে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা 130 থেকে 230 বা উচ্চ তাপমাত্রায় প্রবাহিত করে এই যে ড্রয়িং হওয়া ফাইবার গুলো আছে এগুলাকে আরো ড্রাফটিং দিতে পারি। তার মানে হচ্ছে এগুলাকে আরো পাতলা করে এটা লিনিয়ার ডেন্সিটিটাকে কমিয়ে এটাকে স্প্লিট করে এখানে আমরা লেয়িং করবো। দ্যাট মিনস স্পান বন্ডের মাধ্যমে যে নন ওভেনটা পাই তার যে ফাইবারের ডেন্সিটি থাকবে, যে পোরোসিটি থাকবে, মেল ব্লোনের মাধ্যমে সে ফাইবারের ডেন্সিটি অনেক কমে যাবে এবং পোরোসিটিটা হচ্ছে আরো বেড়ে যাবে। ফলে স্পান বন্ডের তুলনায় মেল্ট ব্লোন হচ্ছে আরো পাতলা হবে এবং দুর্বল হবে। কিন্তু এটা আমাদের বড় বড় যে পার্টিকেল গুলা থাকে সেটাকে ফিল্ট্রেট করতে ব্যবহার হবে যদি আমরা ফিল্ট্রেশন পারপাজে এজ এ সার্জিক্যাল মাস্ক হিসেবে ইউজ করি। এছাড়া এটাকে বিভিন্ন ধরনের আমরা আরো অন্যান্য যে টেকনিক্যাল অ্যাপ্লিকেশন আছে যেখানে আমাদের পোরোসিটিটা খুব বেশি বড় হওয়া দরকার নয় স্পান বন্ডের মতো, যার কারণে কিন্তু ফাইবার গুলাকে এখানে অ্যাটেনুয়েট করা হয়, ড্রাফটিং দেওয়া হয় উচ্চ বাতাসের প্রবাহের মাধ্যমে। হ্যাঁ, উচ্চ তাপমাত্রার বাতাস প্রবাহের মাধ্যমে এই ফাইবার গুলাকে স্প্লিট করে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটাকে আমরা এখন দেখবো হচ্ছে একটা ভিডিওর সাহায্যে দেখবো, এরপরে আমরা বেসিক যে প্রিন্সিপাল আছে সেটা পড়বো। তাহলে মেল ব্লোয়িং এর ক্ষেত্রে আমাদের যে র ম্যাটেরিয়াল গুলো ব্যবহার হয় সেটা হচ্ছে এইচডিপি, এলডিপি, এছাড়া অন্যান্য যেগুলো আছে যেমন পলিকার্বনেট, পলিইউরেথিন। পলিইউরেথিন সব জায়গায় ব্যবহার হচ্ছে, ওইখানে হচ্ছে, এখানেও কমন ছিল, বাট এইচডিপি, এলডিপি এগুলা ওইখানে আমাদের ছিল না, এখানে আসছে। ওইখানে হচ্ছে মেজর যে সিনথেটিক ফাইবার গুলা ছিল সেটাই ব্যবহার হতো। সো মেল ব্লোনের প্রিন্সিপালটা আমরা এখানে একটা প্রথমে একটা রিয়েল ভিডিও দেখি। ছোট্ট একটা প্রোডাকশন প্লান্ট, এখানে যদি আমরা লক্ষ্য করি, এই হচ্ছে আমাদের একটা এই জায়গাটা যদি লক্ষ্য করি, স্পান বন্ডের ভিডিও, রিয়েল ভিডিও আমি দেখাই না, যাই হোক এটা মেল ব্লোনের ভিডিও। মেল ব্লোনে দেখো এই হচ্ছে হপার, এখানে এখানে পলিমার দানা ফিট করা হয়। এটা হচ্ছে আমাদের এক্সট্রুডার। এক্সট্রুডারের এখানে আহ, যে আমাদের পলিমারটা আছে যেটা আহ, গলে যায়, গলে যাওয়ার পরে এটাকে স্পিনারেট দিয়ে, স্পিনারেটটা এখানে হরিজন্টাল ওয়েতে আছে এখানে। স্পিনারেটের সাথে এখানে এই যে সাদা কালারের যে একটা পাইপ দেখতেছি এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। এই হিট এক্সচেঞ্জার হচ্ছে এখানে আমাদের এয়ার ম্যানিফোল্ড আছে, যে এয়ার ম্যানিফোল্ডের সাহায্যে আমরা উচ্চ বাতাসের প্রবাহ আমাদের ড্রয়িং করা যে ফাইবার গুলো থাকে সেই ফাইবারের মধ্যে প্রবাহিত করি এবং এখানে আমাদের তাপমাত্রা আমরা 230 থেকে 360 ডিগ্রি পর্যন্ত অথবা কম বেশ আমরা এর মধ্যে দিতে পারি। এবং এই জায়গার মধ্যে যে ফাইবারের যে স্পিনারেটের যে ইয়াটা থাকে, ডায়াটা থাকে, সেটা হচ্ছে 0.15। এটার রেশিওটা হচ্ছে লেন্থ লেন্থ এবং লিনিয়ারের যে রেশিও, এই রেশিওতে হচ্ছে ফাইবার গুলা নিচের দিকে স্পিনিং হয়
এবং আমাদের এখানে যে লিনিয়ার একটা স্পিনারের থাকে, সেটা হচ্ছে প্রতি মিলিমিটারে প্রায় 3 থেকে 4টা ছিদ্র থাকে। 1 মিলিমিটারে যদি 3 থেকে 4টা থাকে তাহলে কত ক্ষুদ্র এটা ডাইমেনশনটা। ওই ডাইমেনশন হচ্ছে ফাইবার গুলা এখানে স্পিনিং হয়। ওকে, আমরা ভিডিওটা আগে পুরোটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের হপার, এটা হচ্ছে এক্সট্রুডার, এখানে হচ্ছে হিট এক্সচেঞ্জার, যার মাধ্যমে এখানে এখানে ফাইবার গুলাকে অ্যাটেনুয়েট করা হয়। এই জায়গাটার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, এই অংশটা যেটা লিনিয়ার একটা স্পিনারেট এবং একটা ছোট উইথের ফ্যাব্রিক তৈরি করে, বড় কোনো প্রোডাকশন প্লান্ট নয়। আচ্ছা, এই জায়গা থেকে ফাইবার গুলা বের হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি? এই অংশটার মধ্যে হালকা কুয়াশার মতো দেখা যায়, এই জায়গার মধ্যে কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তার মানে এই যে মানে হরিজন্টাল ডিরেকশনে ফাইবার গুলো আসতেছে, নর্মালি এটা কি আসা সম্ভব, নাকি এখানে অবশ্যই এখানে একটা প্রেসার আছে এবং বাতাসের প্রভাব আছে? প্রেশার আছে স্যার এই জায়গাতে। গুড। পাশাপাশি দুই পাশ থেকে দুইটা হিট এক্সচেঞ্জার আসতেছে। এই হিট এক্সচেঞ্জারটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি যদি একে দেখাই, যে যেহেতু টেক্সট বই তোমাদের পড়াচ্ছি না এখানে, এরকম জাস্ট এরকম এখান থেকে যদি ফাইবার গুলা ড্রয়িং হয়, দুই পাশ থেকে হচ্ছে হিট এক্সচেঞ্জের মাধ্যমে গরম বাতাস আসছে। ফলে স্পিনারের যতটুকু ফাইবারের যে ডাইমেনশন আছে, যতটুকু সে স্পিনিং করে, এই গরম বাতাসটার কারণে এগুলো আরো স্প্লিটেড হয়ে যায়, আরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অ্যাটিনিউট হয়ে যায়, বা ড্রাফটিং হয়ে যায়, লিনিয়ার ডেন্সিটি কমে যায়। ফলে স্পান বন্ডের তুলনায় মেল ব্লোনের যে প্রোডাক্টটা আমরা পাই, এই যে প্রোডাক্টটা, এটার হচ্ছে পোরোসিটি ওইটার থেকে অনেক বেশি হয়, এবং ফাইবার গুলা হচ্ছে ফাইবারের যে মূল যে ফ্যাব্রিক ম্যাট আছে সেটা থিকনেসটাও আসলে যথেষ্ট পরিমাণে কমে যায়। হুম। কারণ যেখানে আমাদের তেমন পোরোসিটির প্রয়োজন হবে না, হালকা হইলেই হয়ে যাবে, সেখানে আমাদের তো বেশি ফাইবার ডিপোজিট করার প্রয়োজন নেই। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল ইস্যুজ আছে, যে পোরোসিটি কম বেশ হওয়া, এটা এখানে আমরা আরেকটু নিয়ন্ত্রিত করতে পারি। সো এটাই হচ্ছে মেল ব্লোন এবং স্পান স্পান ব্লোনের মধ্যে একটা মেজর পার্থক্য, যে এখানে ফাইবার গুলাকে আরো স্প্লিট করা হয়, ছোট করা হয় গরম বাতাস প্রবাহের মাধ্যমে, যেখানে এই ধরনের হিট এক্সচেঞ্জার কিন্তু স্পান বন্ডের ক্ষেত্রে ছিল না। এটা হচ্ছে একটা ওয়াইন্ডার, যেটা অনেকটা ফয়েল পেপারের মতো কাজ করে, ওয়াইন্ডারের মধ্যে জমা হয়, নিজেরা সেল বন্ডেড হয়ে যায়, এবং এখানে যে কালেক্টর আছে, এই কালেক্টরের মধ্যে ফাইনালি হচ্ছে এটাকে কালেক্ট করা হয়। এই ধরনের অসংখ্য ভিডিও আমরা অনলাইনে দেখলে পাবো। তো আমি আর ভিডিও দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, আশা করি বুঝছো। এখন আমরা মূল প্রিন্সিপলে যাব। মূল প্রিন্সিপলটা দেখো, যে মেল্ট ব্লোন Male blown also form fabric directly from fibers, but it differs from spun bonding in that এটাও সরাসরি ফাইবার ম্যাট তৈরি করে, কিন্তু স্পান বন্ডের সাথে এটার মূল যে পার্থক্য, যে এখানে ফাইবার ফিলামেন্ট গুলোকে অ্যাটেনুয়েট করা হয় বা ড্রাফটিং দেওয়া হয় বা টেনে পাতলা করা হয়, ব্রোকেন ইনটু দ্য শর্ট লেন্থ অ্যাজ দে এক্সিট ফ্রম দ্য স্পিনার। যখনই তারা স্পিনারের থেকে অ্যাজ সুন অ্যাজ তারা বের হয়, ডিপোজিট হওয়ার মানে শুরু করে, ঠিক তখনই হিট এক্সচেঞ্জার এসে তাদেরকে স্প্লিট করে দেয়। এবং ইন দিস প্রসেস the molten polymer is forced through a spinner into a high velocity airstream। খুব উচ্চ গরম বাতাসের একটা প্রবাহ দেওয়া হয়, দি ইম্প্যাক্ট অফ দ্য এয়ার ব্রেক। ফলে এই এই এয়ারের কারণে ব্রেক হয়ে যায় ফিলামেন্ট গুলা শর্ট ফাইবারে, হুইচ দেন কালেক্ট অন এ মুভিং বেল্ট টু এ টু ফর্ম এ ওয়েব। হ্যাঁ, এরা ব্রেক হয়ে যায় এবং সাথে সাথে তারা আবার একটা কনভেয়রের মধ্যে, যেমনটা আমরা দেখলাম যে একটা ওয়াইন্ডারের মধ্যে জমা হচ্ছে, পুল এয়ার ডিস্ট্রিবিউট দ্য ফাইবার onto a moving stream. As the fiber pull, they bond forming an opaque wave of ফাইন ফাইবার। এখানে একটা স্বচ্ছ ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেটার এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়, এতটাই স্বচ্ছ পাতলা। বিকজ দ্য ফাইবার্স ইন মেল্ট ব্লোন নন ওভেন আর ফাইন, দি ফেব্রিক মেক গুড ফিল্টার ম্যাটেরিয়াল। ফিল্টার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার হয়। আমরা যে নর্মাল যে মাস্ক ইউজ করি, এই মাস্কের ঠিক মিডল লেয়ারে সাদা একটা ম্যাটেরিয়াল থাকে, সাদা একটা নন ওভেন ম্যাট থাকে, ওইটাই মূলত আমাদের মেল্ট ব্লোন। ওই জন্য আসলে আমরা সার্জিক্যাল মাস্ককে যদি নন ওভেনের ভাষায় ডিফাইন করি, এটাকে এসএমএস বলে। এসএমএস বলতে স্পান বন্ড, এম হচ্ছে মেল্ট ব্লোন, আর এস হচ্ছে স্পান বন্ড। হ্যাঁ, এসএমএস নন ওভেন বলতে হচ্ছে
তিনটা লেয়ার এখানে আছে, অনেক সময় SMMS থাকে, অর্থাৎ এখানে চারটা লেয়ার, একটা স্পান বন্ড, মেল ব্লন্ড আবার স্পান বন্ড। তো স্পান বন্ডের এটাকে যেটা আমাদের নাকের কাছাকাছি থাকে ওটাকে স্মুথ ফিনিশিং দেওয়া হয়, অর্থাৎ ক্যালেন্ডারিং করা হয়, বা এমন একটা ইয়া দেয় যাতে আমাদের নাকের মধ্যে ইরিটেট না করে। আর আউটার লেয়ারটা তেমন ফিনিশিং এর দেওয়া হয় না, অনেক সময় আবার দুইটা একই ধরনের লেয়ার হয়, এটা ভ্যারিয়েশন করে। সো মেল ব্লোনের ক্ষেত্রে অনেকগুলা বা ইউজ আছে, মেডিকেল ফেব্রিক হিসেবে ইউজ হয়, তারপরে অ্যাবজর্বেন্ট হিসেবে ব্যবহার হয়, ফিল্ট্রেশন মিডিয়া হিসেবে ব্যবহার হয়, গার্মেন্টস এর ক্ষেত্রে থার্মাল ইনসুলেশন ইত্যাদি বিভিন্ন ধরনের পারপাজে ইউজ হয়। স্পান বন্ডের ক্ষেত্রে আমরা সবচেয়ে কমন যে ব্যবহার দেখি, মাস্ক তো দুইটাই ব্যবহার হয়, স্পান বন্ড এবং মেল বন্ড দুইটা দুইটা লেয়ারই ব্যবহার থাকে। পিপি ব্যাগ গুলো হচ্ছে এটা সবচেয়ে কমন একটা এক্সাম্পল। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাগের যে ব্যাকিং ক্লথ আছে সেগুলো তৈরি করতেও স্পান বন্ড ব্যবহার হয়, কারণ এটা অনেক ডিউরেবল, অনেকদিন টিকে, ওয়াটার বা অন্য কোনো কিছুতে এটা অন্যান্য ইয়ার মতো নষ্ট হয়ে যায় না। পূর্বে হচ্ছে বিভিন্ন ব্যাগের ভিতরের দিকে কোটিং করা থাকতো, এই কোটিং পলিমার বা বিভিন্ন ধরনের কেমিক্যাল বাইন্ডার বেস থাকতো, বাট এর ব্যাগটাকে একবার ধুইলে 6 মাস বা কিছুদিন পর ধুইলে দেখা যায় যে ওগুলা ব্রেক করে নষ্ট হয়ে যায়। এখন সেখানে নন ওভেনের ব্যাকিং ক্লোথ দেওয়া হয়, ফলে এটা অনেকদিন টেকসই হয়। আচ্ছা, মোটামুটি আমরা ওয়েব ফরমেশনের যত পদ্ধতি ছিল সবই পড়লাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এই ফিগারটা পরীক্ষায় আসলে এই ফিগারটা ড্র করতে হবে। এখন আমরা বন্ডিং টেকনিকে যাব। বন্ডিংটা পড়িয়ে তোমাদের ক্লাসটা শেষ হবে, বা তোমাদের ধৈর্য সহকারে শুনতে হবে। সো বন্ডিং এর ক্ষেত্রে আমাদের অনেকগুলা বন্ডিং পদ্ধতি আছে, যেমন আমাদের এখানে মেকানিক্যাল বন্ডিং আছে। মেকানিক্যাল বন্ডিং এর মধ্যে নিডল পাঞ্চ, স্টিচ বন্ড, হাইড্রো এনটেঙ্গেলমেন্ট আছে, আমি এই দুইটা পড়াবো বেসিক প্রিন্সিপাল। কেমিক্যাল বন্ডিং সংক্ষিপ্ত ভাবে 4টা পড়াবো, থার্মাল বন্ডিং 2টা পড়াবো। তাহলে শুরুতে আমরা কেমিক্যাল বন্ডিং এ যাই। কেমিক্যাল বন্ডিং এর একটা স্কিমেটিক ডায়াগ্রাম এই রানার সফটওয়্যার থেকে নেওয়া, ওয়েবসাইট থেকে নেওয়া। দেখো যে এখানে কেমিক্যাল বন্ডিং আমরা ওয়েব ফরমেশন তৈরি করার পরে দেখো কেমিক্যালি এখানে স্যাচুরেট করা হচ্ছে একটা বক্সের। এই যে নিচের দিকে একটা রোলার আছে, উপরে একটা রোলার আছে, রোলারটা যখন ঘুরে সে কিছুটা কেমিক্যাল নিয়ে সিক্ত হয়, ওই কেমিক্যালটাকে হালকা এইটার মধ্যে আহ এটার মধ্যে সে কিছুটা স্যাচুরেটেড হয় হালকা ভাবে। উপরে একটা ক্যালেন্ডারিং রোলার আছে। সো এইটার মাধ্যমে একটা ম্যাটেরিয়াল এখানে স্যাচুরেটেড হয়ে ফাইনালি হচ্ছে এখানে নিপিং রোলার দিয়ে কিছুটা স্কুইজ করা হয় বা স্মুথ ফিনিশিং দেওয়া হয়, দেন ড্রাইং করে একটা প্রোডাক্ট পাওয়া যায়। এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর একটা পদ্ধতি। নর্মালি আমাদের কেমিক্যাল বন্ডিং হচ্ছে অনেকগুলো আছে, স্যাচুরেশন আছে, স্প্রে বন্ডিং আছে, প্রিন্ট বন্ডিং আছে, ফোম বন্ডিং আছে, পাউডার বন্ডিং আছে। আমরা মোটামুটি 3-4টা সংক্ষিপ্ত ভাবে দেখবো। তাহলে কেমিক্যাল বন্ডিংটা সম্পর্কে একটু জেনে নেই। Chemical or resin bonding is a generic term for interlocking fiber by the application of chemical binder. যেগুলা সবচেয়ে বেশি এখানে কেমিক্যাল বন্ডিং এ ব্যবহৃত হয় তার মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, বিভিন্ন ধরনের এখানে মোস্ট দ্য ল্যাটেক্স বাইন্ডার আর মেড ফ্রম দ্য ভিনাইল ম্যাটেরিয়াল, যেমন পলিভিনাইল অ্যাসিটেট, পলিভিনাইল ক্লোরাইড, স্টাইরিন, বিউটাডাইন রেজিন, বিউটাডাইন, পলিঅ্যাক্রাইলিক ইত্যাদি। এই লিস্টগুলো একটু মুখস্থ করবা, এবং আমরা কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে সর্বোচ্চ একটা নন ওভেনের মধ্যে তার ওয়েটের 5% থেকে শুরু করে সর্বোচ্চ 60% পর্যন্ত স্যাচুরেট করতে পারি। তার মানে কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে কোনো একটা ম্যাটেরিয়ালের ওজন যদি 100 গ্রাম হয়, তাহলে আমরা সর্বনিম্ন 105 থেকে 160 গ্রাম পর্যন্ত করতে পারি। ওকে, তাহলে এখন আমরা কেমিক্যাল বন্ডিং এর যে 5টা পদ্ধতি আছে, 5টা বা 4টা, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। শুরুতে হচ্ছে আমাদের স্যাচুরেশন বন্ডিং। স্যাচুরেশন বন্ডিংটা হচ্ছে আমাদের এখানে কেমিক্যালি যে কোনো একটা ম্যাটেরিয়ালকে কমপ্লিটলি স্যাচুরেট করে আমরা একটা নন ওভেন ম্যাটেরিয়াল তৈরি করি। যেমন এখানে এই হলুদ কালারের একটা ওয়েব, এটাকে একটা কেমিক্যাল বক্সের মধ্যে যেখানে বিভিন্ন ধরনের রেজিন থাকবে, কি ধরনের রেজিন থাকবে সেটা নির্ভর করতেছে আমি কি প্রোডাক্ট তৈরি করতেছি, কতটুকু স্যাচুরেশন দরকার, আমাদের ইঞ্চ কি কি মেকানিক্যাল বা পারফরমেন্স প্রপার্টিস প্রয়োজন। সো এই ওয়েবটাকে এরকম কেমিক্যালের মধ্যে একটা কনভেয়র অথবা একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে হ্যাঁ নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার সাথে সাথে কেমিক্যাল যতটুকু সে স্যাচুরেট হয়, তো কতটুকু কেমিক্যাল স্যাচুরেট হবে এটা মোটামুটি 3-4টা জিনিসের উপর নির্ভর করে। যেমন হচ্ছে আমি কত এটা এটা ডেলিভারি স্পিড কতটুকু, যদি স্পিড বাড়াই দিই কম স্যাচুরেটেড হবে। 2 নম্বর হচ্ছে আমাদের যে ইমার্শন রুলার আছে, এই ইমার্শন রুলার গুলো যদি নিচের দিকে আমরা দাবায় দিই, নিচের দিকে দিয়ে দিই, তাহলে বেশি সময় সে কেমিক্যাল এখানে স্যাচুরেট হওয়ার বা সোক করার বা অ্যাবজর্ব করার সুযোগ পাবে। এটা একটা পদ্ধতি আছে। আহ এছাড়া আরো পদ্ধতি আছে যে আমরা যেই ওয়েবটাকে এখানে স্যাচুরেট করতেছি, এই ওয়েবটা আসলে
কি ধরনের ফাইবার দিয়ে তৈরি। ফাইবার এবং এখানকার যে রেজিন, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে। এক এক ফাইবারে এক এক কেমিক্যাল স্যাচুরেশন হয়, সুতরাং এই দুইটার প্রকৃতির উপরে বেস করে স্যাচুরেশনটাকে এখানে ডিফাইন করে দেওয়া যায়। তো স্যাচুরেশন শব্দের অর্থ বা মানে আমরা বুঝি, এখানে আমাদের মূল যে এটার স্ট্রেংথ। তো এখানে এটা মূলত যে যে ধরনের নন ওভেন ফেব্রিক গুলা অনেক লাইট ওয়েট হয়, এই জাতীয় ফেব্রিক, এবং যেগুলা হচ্ছে আমাদের একটু আহ, দেখা যায় যে কোথাও, যেমন একটা একটা ইন্টারলাইনিং এর কথাই যদি আমরা বলি, যে এখানে আহ, যেগুলা দেখা যায় যে আমাদের পেস্টিং করতে ব্যবহার হয়, এর ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন একটা প্যারালাল লেড নন ওভেনকে আমি কেমিক্যাল দিয়ে স্যাচুরেট করলাম, এটাকে আমরা দুই কাপড়ের মাঝখানে যদি হিট অ্যাপ্লাই করি, সে এখানে গলে গিয়ে লেগে যাবে, কিছুটা স্ট্রেন দিবে, এই জাতীয় প্রোডাক্ট। এছাড়া বিভিন্ন ধরনের যে কাভার স্টক আছে অথবা যে উইপিং ক্লোথস আছে, সেগুলো আমরা এই স্যাচুরেশনের মাধ্যমে তৈরি করি। এরপর হচ্ছে আমাদের ফোম বন্ডিং। ফোম বন্ডিংটা আমাদের তখনই আমরা অ্যাপ্লাই করি যখন আমাদের এটার মূল ইয়া হচ্ছে যে ফোম বন্ডিং আমরা কম পরিমাণ পানির প্রয়োজন হয়, এবং ফোম বন্ডিং এর মাধ্যমে আমরা বেশি পরিমাণে যে বাইন্ডার থাকে, সেই বাইন্ডারটাকে নন ওভেনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তো যেখানে আমাদের ফোকাসটা থাকবে যে বেশি পরিমাণে আমরা সলিড কে এখানে পেনেট্রেট করব বা এটার মধ্যে ফিক্সড করব, সেই জায়গার মধ্যে ফোম বন্ডিংটাকে অ্যাপ্লাই করা হয়। ফোম বন্ডিং এর ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে যখন অসুবিধা আছে, আবার অসুবিধাটার সমাধানও আছে, যে ফোম বন্ডিং এ আমরা ফোমটা দেখা যায় যে একটু উত্থিত হয়ে থাকে বা ফোমটা কলাপস হইতে একটু দেরি করে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যে স্টেবিলাইজিং এজেন্ট আছে, হ্যাঁ, এই স্টেবিলাইজিং এজেন্টটাকে ইউজ করে এটাকে হচ্ছে আমরা লোকালাইজড যে অ্যাপ্লিকেশন বা খুব দ্রুত কলাপস করা যেটা, সেটা হচ্ছে আমরা সহজে করতে পারবো। তো ফোম বন্ডিংটা মূলত এই হচ্ছে তার মানে উপযোগিতা। আমরা একটা ভিডিও দেখতে পারি যে ফোম বন্ডিংটা আসলে কিভাবে হয়। যেমন কেমিক্যাল বন্ডিং এর মধ্যে ফিউজেবল ইন্টারলাইনিং তৈরি করে এরকম এক ধরনের একটা একটা ফাইবার, একটা নন ওভেনের ইয়া দেখাচ্ছে। এখানে ফোম বন্ডিংটা যে ওয়েব তৈরি হয়ে গেছে, প্যারালাল লেড ওয়েব। ওকে, এই জায়গাটার মধ্যে দেখো এই ধরনের আমাদের ট্রেভার্স করে মানে এখানে একটা নোজল আছে, এই নোজলটা দুই রোলারের মাঝখানে, যেটাকে আমরা নিপ পয়েন্ট বলি, এই নিপ পয়েন্টের মধ্যে ফোমটাকে এক পাশ থেকে এক পাশে ট্রেভার্স করে দেয়, এবং এই ফোমটা যেটা নিচের দিকে ডিপোজিট হয়, এটাকে পুনরায় আবার ইউজ করা যায়। সো মাঝখানে এই যে অংশগুলো আমরা দেখতেছি স্বচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা ওয়েব। পরবর্তীতে এটাকে ড্রাই করে আমরা ইন্টারলাইনিং তৈরি করতে পারি, ফিজিবল ইন্টারলাইন, এই যে ফোম ট্রেভার্স করে ফোম দেওয়া হচ্ছে অনেকগুলা ড্রাইং সিলিন্ডার, যে সিলিন্ডারের মাধ্যমে এটাকে ড্রাই করা হয়। ওকে, তাহলে ফোম বন্ডিং গেল। ফোম বন্ডিং এর পরবর্তীতে, আচ্ছা তোমাদের কি ভিডিওটা দেখা গেছে কিনা, কারো তো কোনো উত্তর নাই। আচ্ছা, দেখো দেখো ভিডিওটা দেখো, ভিডিও দেখা যায় নাই, কারো কোনো উত্তরও নাই। আচ্ছা, এখানে ট্রেভার্সিং যেটা করতেছে, এখানে একটা নজল থাকে, এই নজল দিয়ে হচ্ছে মূলত ফোমটাকে নিচের দিকে প্রবাহিত করা হয়। তো ফোমের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কলাপস হইতে সময় লাগে, তো যদি সময় লাগে এটি কমে যাবে। সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের স্টেবিলাইজিং এজেন্ট ইউজ করা হয়, যার কাজ হচ্ছে ফোমটাকে কলাপস করতে সাহায্য করে। আর ফোম বন্ডিংটা আমরা ওই ধরনের নন ওভেনের ক্ষেত্রে ইউজ করি, যে নন ওভেন গুলার ক্ষেত্রে আমাদের হচ্ছে হ্যান্ড ফিলটা এবং এটার মানে ফাইবারটা ইয়াটাকে রেইনফোর্স করে রাখি ফাইবার গুলাকে, এবং হচ্ছে এটা আমাদের একটা প্রোডাক্টের মধ্যে একটা স্পেস দিবে, একটা, এবং মোটামুটি স্ট্রেনটাও যথেষ্ট হবে। এছাড়াও এটা বিভিন্ন ধরনের লাইট ওয়েট জাতীয় যে প্রোডাক্ট, সেটার ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, ফোমের পরের অংশটাতে যাই। ফোম বন্ডিং এর পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রিন্ট বন্ডিং। প্রিন্ট বন্ডিংটা হচ্ছে আমাদের যদি কোনো একটা নন ওভেন প্রোডাক্টের মধ্যে, শেয়ার হয় না এখনো, শেয়ার করে দিই। প্রিন্ট বন্ডিংটা আমাদের কোনো একটা নন ওভেন ফেব্রিকের, ধরা যাক আমি হচ্ছে
কিছু কিছু জায়গায় প্রিন্ট করব, কিছু জায়গায় হচ্ছে আমাদের বন্ডিং এর প্রয়োজন হবে, কিছু জায়গা হবে না। ধরা যাক এটা একটা নন ওভেন প্রোডাক্ট, আমি এই অংশগুলোতে প্রিন্ট করব, এগুলোতে প্রিন্ট করব, মাঝখানে প্রিন্ট করব না। ধরা যাক মাঝখানের অংশটা হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্সি পারপাজে ইউজ হবে, সেক্ষেত্রে আমাদের সাইডে হচ্ছে এটাকে বন্ডিং করতে হবে। তো আমরা এই জায়গাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্টিং মোটিভ দিয়ে, হ্যাঁ, যেটা আমরা দেখি যে প্রিন্টিং কিভাবে করে, স্ক্রিন প্রিন্টিং কিভাবে করে, দেখা যাচ্ছে না, যা ড্র করছি দেখা যাচ্ছে না। প্রিন্ট বন্ডিং দিয়ে, ধরা যাক এই ধরনের একটা নন ওভেন প্রোডাক্ট, আমি মাঝখানের অংশটুকুকে বন্ডিং করব না, এখানে তার যে অ্যাবজর্বেন্সি আছে সেটা আমি বজায় রাখবো, সাইডের অংশগুলোতে হচ্ছে আমাদের বন্ডিং প্রয়োজন হয়। সুতরাং এই জাতীয় নন ওভেনের ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা প্রিন্ট বন্ডিং মেথডটা ইউজ করব। ফলে এই অংশটুকুর মধ্যে কোনো বন্ডিং হবে না, জাস্ট উপরে ঢাকা থাকবে, বাট এই দুই পাশে যেটা আছে এইখানে লেয়ার গুলা, ওয়েব গুলা একটা আরেকটার সাথে লেগে যাবে, এখানে আমরা প্রিন্ট বন্ডিং মেথডটাকে ইউজ করতে পারি। সুতরাং যেখানে আমাদের বন্ডিং করতে হবে সেই অনুযায়ী আমরা একটা লেজার তৈরি করব, লেজার দিয়ে একটা ম্যাশ তৈরি করব বা ম্যাট তৈরি করব, যে পারফোরেটেড স্ক্রিন, যেটার মধ্য দিয়ে খুব ছোট ছোট আমাদের প্রিন্টিং এর যে পেস্ট আছে সেটা পেনিট্রেট হবে, এবং এই প্রিন্টিং পেস্টটাই মূলত অ্যাডহেসিভের কাজটা করবে। তো ওইটাকে ওই ওই জিনিসটাকে আমরা এরকম এই যে রোলারের গায়ে এরকম যে লাগাই দিব। এরপর এখানে ডক্টর ব্লেড আছে, এই জায়গার মধ্যে আমরা প্রিন্টিং পেজটা দিব, আর ওয়েবটা আমার এই পাশ থেকে এই পাশে যখন যাবে তখন আমাদের এই যে জায়গাগুলোর মধ্যে আমাদের ডিজাইনটা আছে ওই ডিজাইনের মধ্য দিয়ে এই মেশ হয়ে প্রিন্টিং পেজটা হচ্ছে ওয়েবের উপরে লাগবে, ফলে ওই জায়গাগুলোর মধ্যে বন্ডিংটা হবে আর অবশিষ্ট জায়গার মধ্যে বন্ডিং হবে না। প্রিন্টিং বন্ডিং এর এই হচ্ছে একটা স্ট্রেংথ, যেটার মাধ্যমে আমরা একটা নন ওভেন ফেব্রিকের লোকালাইজড বন্ডিংটাকে এনশিওর করতে পারি। এবং আমাদের এখানে স্যার এই জায়গাতে মেইন বন্ডিংটা হচ্ছে কার মাধ্যমে হয়, এই ডক্টর ব্লেডের মাধ্যমে না রোলার গুলোর মাধ্যমে? ডক্টর ব্লেড তো এটা যে কোনো জায়গার মধ্যে থাকে। ডক্টর ব্লেডটা হচ্ছে যেমন আমরা যদি নর্মালি হাত দিয়ে কোথাও একটা স্ক্রিন প্রিন্ট করি, একটা রাবারের মতো ম্যাটেরিয়াল থাকে না যেটা দিয়ে প্রিন্টিং পেজটাকে আমরা ইউনিফর্মলি অ্যাপ্লাই করার জন্য টান দেই। স্কুইজার, জি স্যার। রাইট, স্কুইজার বলতে পারো, অথবা এটাকে আহ, এটা সব জায়গায় থাকে। যেমন আমরা একটা ডক্টর ব্লেডের অ্যাপ্লিকেশন সব জায়গায়, যেমন প্রিন্টার দিয়ে আমরা প্রিন্টিং করি, তো এখানে তো অনেক কালি থাকে, তো সবগুলা কালি তো এটা যাতে স্মুথলি, যেখানে যতটুকু প্রয়োজন, যেখানে আমার পারফোরেশন আছে, এই যে পারফোরেশন, একটা পারফোরেটেড ম্যাটের কথা বললাম যেটা লেজার দিয়ে এটার মধ্যে ছোট ছোট ছিদ্রগুলা তৈরি করা হয়, হ্যাঁ, ডিজাইন করে, পরে ওইটাকে এটার মধ্যে র্যাপিং করে দেওয়া হয়। অনেকটা তো তোমরা স্ক্রিন স্ক্রিন প্রিন্টিং দেখে থাকবে, অথবা যদি মিল ভিজিটে যাও সেখানে এটা দেখবা। যেমন বিভিন্ন ধরনের লুঙ্গি অথবা শাড়িতে, যে বিশেষ করে যেগুলোতে প্রিন্টিং হয় সেখানে মূলত এই জিনিসটা ইউজ হয়। প্রিন্টিং পেজ দিয়ে ম্যানুয়ালি এটার এক পাশ দিয়ে হচ্ছে প্রিন্টিং পেজটাকে অ্যাপ্লাই করা হয়, দেন এটাকে ক্লোজ করে দেওয়া হয়। এখন এই রোলারটা যতবারই ঘুরবে প্রিন্টিং পেজটা এখানে অ্যাপ্লাই হবে। আবার এখানে এক ধরনের কালার, এখানে আরেকটা থাকবে, বাকি অংশগুলোতে আবার যদি আমি একাধিক কালার ইউজ করি, এই ধরনের সিরিজ অফ রোলার থাকবে, 4-5টা কালার মিলে একটা শাড়ির উপরে বা লুঙ্গির উপরে প্রিন্টিংটা হয়ে হচ্ছে প্রোডাক্ট আসে। এখানে হচ্ছে সেম, আমি লোকালাইজড এরিয়া গুলাতে হচ্ছে এটা দিতে পারবো, এই প্রিন্টিং এর মাধ্যমে এটা দিতে পারবো। জি আচ্ছা, স্যার। তার মানে লোকালাইজড আমরা বুঝলাম। এখন হচ্ছে স্প্রে বন্ডিং। স্প্রে বন্ডিংটা, এই যে স্প্রে বন্ডিংটা এখানে বিভিন্ন ধরনের। ধরা যাক স্প্রে বন্ডিংটা এখানে আমরা ইউজ করব, যেখানে একটা, ধরা যাক আমি একটা নন ওভেনের ওয়েব তৈরি করছি, এখন ওই ওয়েবটা যদি আমি 2 আঙ্গুল দিয়ে চাপ দিই কিছুটা ফ্লাপি হবে, কম্প্রেশন প্রপার্টি থাকবে, এটা ইনসুলেশন প্রপার্টিটা থাকবে, যেহেতু এয়ার পকেট আছে এখানে। সো এই নন ওভেনটাকে যদি আমি কিছুটা স্ট্রেংথ না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটাকে টান দিলে বা কোনো পারপাসে ইউজ করলে ছিঁড়ে যাবে। এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হপারের সাহায্যে একটা কেমিক্যাল, এখানে হপার দিছে যদিও, এরকম না আসলে, অনেকগুলা এরকম যে থাকে, স্পাউট থাকে, যেমন আমরা নার্সারিতে গাছের মধ্যে পানি দেই, কোনো একটা নন ওভেন প্রোডাক্ট যখন এই পাশ দিয়ে যাবে, এই ধরনের স্পাউট থাকবে, স্পাউটের মধ্যে কেমিক্যাল আসবে, কেমিক্যাল গুলো হচ্ছে ছোট ছোট ড্রপলেট দিয়ে এটার মধ্যে স্প্রে করবে। পরবর্তীতে এটাকে ড্রাইং করলে মোটামুটি একটা স্ট্রেংথ পাওয়া যাবে, ফেব্রিকের মধ্যে যে সফট হ্যান্ডফিল সেটাও থাকবে, যতটুকু আমাদের ন্যূনতম স্ট্রেংথ দরকার সেই স্ট্রেংথটাও চলে আসবে। এবং আমাদের ওয়েব বন্ডিং এর মাধ্যমে একটা ফাইনাল আমরা একটা নন ওভেন প্রোডাক্ট পাবো। সো স্প্রে বন্ডিং হচ্ছে আমাদের সেখানেই ব্যবহার হয়, যেখানে হচ্ছে আমাদের আমরা ফেব্রিকটার মধ্যে কম্প্রেশন প্রপার্টিটাকে রাখতে চাই, এবং
এই ফেব্রিকের মধ্যে যে মোটামুটি আহ, যেগুলো লাইট ওয়েট ফেব্রিক বা ইনসুলেশন পারপাজে ব্যবহার হয়, এখানে দেখো যে কুইল্টেড ফেব্রিক আছে, ডাভেট আছে, বিভিন্ন ধরনের গৃহস্থালী যে প্রোডাক্ট থাকে সেগুলোর মধ্যে হচ্ছে আমরা স্ক্রু বন্ডিং করে নন ওভেন ম্যাট তৈরি করতে পারি। সো কেমিক্যাল বন্ডিংটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে এই চারটায় আমি পড়াইলাম। আমি যদি আবারও একটু রিভিউ করি, কেমিক্যাল বন্ডিং কি কি ম্যাটেরিয়াল ইউজ হয়, কত পার্সেন্ট স্যাচুরেশন হয় এখানে বলা আছে। এখানে স্যাচুরেশন করতে পারি, স্যাচুরেশন করে এই জাতীয় প্রোডাক্ট তৈরি হয়। হোম বন্ডিং হচ্ছে যেখানে আমরা ম্যাটেরিয়ালটার মধ্যে যেখানে আমাদের টার্গেটটা হচ্ছে বেশি কেমিক্যাল আমরা হচ্ছে নন ওভেনের মধ্যে ইম্পার্ট করব, বাইন্ডিংটা ভালো হবে এবং এখানে আমাদের ওয়াটার কনজাম্পশন কম হবে। এবং যদি আমরা বেশি পরিমাণে পানি ইউজ করি তাহলে কিন্তু আমাদের ড্রাইং করতে মানে প্রচুর এনার্জি লাগবে। সো আমাদের কুইক ড্রাইং এর জন্য ফোম বন্ডিং এর কোনো বিকল্প নাই কুইক ড্রাইং করতে। হ্যাঁ, যেহেতু এখানে পানি কম লাগতেছে, ফোম দিয়ে আমরা করতেছি। আর ফোমের মধ্যে কি থাকে, পানি এবং ল্যাটেক্স যে ম্যাটেরিয়াল আছে এটাকে 5:25 বা এই ধরনের 1:5 এই রেশিওতে টারবাইনের সাহায্যে ফোম তৈরি করা হয়। ফোম যেহেতু কোলাপস হইতে দেরি লাগে সেজন্য স্টেবিলাইজিং এজেন্ট থাকে, যার কারণে দ্রুত সে কোলাপস করতে পারে, এটা ট্রেভার্সিং করে, যেমনটা ভিডিওতে দেখাইলাম। এরপরে আমাদের প্রিন্ট বন্ডিং ছিল। আমরা যদি লোকালাইজড কোনো অ্যাপ্লিকেশন করতে যাই, যে কোথাও আমি এটাকে মানে এটা অ্যাবজর্বেন্সি প্রপার্টিটা ঠিক রাখবো, বাকি অন্যান্য সাইডে এটাকে বন্ডিং করবো, সেখানে প্রিন্ট বন্ডিং হতে পারে। স্প্রে বন্ডিং হচ্ছে আমরা যেখানে কম্প্রেশন প্রপার্টি, হ্যান্ড ফিল, লফটিনেস ইত্যাদি হচ্ছে আমরা বজায় রাখতে চাই, সেখানে হচ্ছে আমরা এই প্রক্রিয়াতে যাব। এখন আমরা থার্মাল বন্ডিংটা করব। আচ্ছা, বাকিটা পরে ঠিক করতেছে। এটা তোমাদের একটা যে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে সেটার মধ্যে পেয়ে যাবে তোমরা। থার্মাল বন্ডিং আর 10-15 মিনিট আছে, এর মধ্যে ক্লাসটা শেষ করে দিব। তো থার্মাল বন্ডিং এ একটু ইরেজ করে নেই। আচ্ছা, থার্মাল বন্ডিং এর অনেকগুলা পদ্ধতি আছে, 4-5টা আছে, এর মধ্যে আমি দুইটা পড়াবো তোমাদের, যেহেতু তোমাদের সিলেবাসটাই খুব সংক্ষিপ্ত। একটা হচ্ছে এয়ার বন্ডিং বা থ্রো এয়ার বন্ডিং, একটা হচ্ছে ক্যালেন্ডারিং প্রসেস। এয়ার বন্ডিং বা থ্রো এয়ার বন্ডিং এ কি হয়, এখানে এখানে যদি আমরা একটা রুটটাকে ফলো করি, যে একটা ওয়েভ দেখো, ওয়েভটা এদিক থেকে যাচ্ছে, এই ওয়েভটাকে একটা পারফোরেটেড ড্রামের উপর দিক দিয়ে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে এই পাশ থেকে এই পাশে এই যে বের করে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই যে ওয়েভের চলাচলটা, এর মধ্যে হচ্ছে এখানে যে একটা পারফোরেটেড ড্রাম ছিল, এই যে পারফোরেটেড ড্রাম, যেটা আমি অন্য কালার দিয়ে যদি ড্র করি, যেমন ব্ল্যাক কালার দিয়ে যদি ড্র করি, এই পারফোরেটেড ড্রাম যেটার মধ্যে ছিদ্র আছে, এটার মধ্যে হট এয়ার পরিচালনা করা হয়, গরম বাতাস। হুম। এখন এই গরম বাতাস হতে পারে, এটা একটা ক্লোজড চেম্বারের মধ্যে, হ্যাঁ, গরম বাতাসের প্রবাহ দেওয়া হচ্ছে। সো গরম বাতাসের প্রবাহ দেওয়ার কারণে আমাদের যে ওয়েভটা ছিল, এই ওয়েভের মধ্যে আমি রেড কালি দিয়ে দেখাচ্ছি, এই যে ওয়েভটা ছিল, এই ওয়েভের মধ্যে ফিউজেবল ফাইবার ইউজ করা হয়। ধরা যাক ফিউজেবল ফাইবার, এটার মেল্টিং মানে ফিউজ হয়ে যাবে 90 ডিগ্রি টেম্পারেচারে। আর একটা প্রিডমিনেন্ট ফাইবার থাকে, যে প্রিডমিনেন্ট ফাইবারটা হচ্ছে 150 ডিগ্রিতে সে ফিউজড হয় বা গলে যায়। এখন আমি যদি 90 ডিগ্রি দেই, তাহলে 150 ডিগ্রি ফাইবার গুলো এক্সিস্ট করবে, 90 ডিগ্রি গুলো হচ্ছে কিছুটা কুচকে যাবে বা গলে যাবে বা এন্টেঙ্গল হয়ে যাবে। ফলে কি হয়, এই এয়ার বন্ডিং এর মাধ্যমে যে নন ওভেন প্রোডাক্টটা পাওয়া যায়, সেখানে ফাইবারের ডেনসিটি খুব কম থাকে। ফাইবারের ডেনসিটি খুব কম থাকে, যেহেতু তারা এরকম হ্যাঁ এলোমেলো ভাবে থাকে, ভিতরে এয়ারপোর্ট থাকে। কিছু কিছু ফাইবার হচ্ছে মাঝখানে ইয়া হয়ে যায়, মানে ফিউজ হয়ে যায়। যেমন আমি ফিউজেবল ফাইবার গুলাকে এখানে র্যান্ডমলি দিলাম, যে এরা গলে গিয়ে বা ফিউজ হয়ে গিয়ে, সম্পূর্ণ গলে যাবে না, ফিউজ হয়ে গিয়ে মোটামুটি স্ট্রেন দেয়। ফলে এটার মধ্যে একটা কম্প্রেশন প্রপার্টি বা ইলাস্টিক প্রপার্টি আমরা পাবো। এই জাতীয় প্রোডাক্ট দিয়ে বিভিন্ন ধরনের কম্পোর্টার এর যে ফিলিং ম্যাটেরিয়াল সেটা তৈরি করা হয়। অথবা অনেক সময় যে সিনথেটিক বালিশগুলো পাওয়া যায়, এই বালিশগুলোকে একটা সার্কুলার ড্রামের মধ্য দিয়ে ফাইবার গুলাকে প্রবেশ করানো হয়, ওয়েভ ফরমেশন ওপেনিং ব্লেন্ডিং করে। পরবর্তীতে এখানে গরম বাতাসের প্রবাহ দিলে বন্ডিং হয়ে যায়, ওটাও একটা এক ধরনের এয়ার বন্ডিং। সো এয়ার বন্ডিং এর মাধ্যমে আমরা লো ডেন্সিটি, হাই লফটিনেস বা হাই কম্প্রেশন প্রপার্টির নন ওভেন প্রোডাক্ট গুলা পেয়ে যায়। আরেকটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারিং প্রসেস। ক্যালেন্ডারিং প্রসেসটার দিকে আমরা লক্ষ্য করি। ক্যালেন্ডারিং প্রসেসে কি হয়, ক্যালেন্ডারিং এ হচ্ছে আমরা ফাইবারের ডেনসিটি অনেক বেশি থাকে, এটাকে হচ্ছে আমরা
এই ওয়েব ফরমেশনটা যে কোনো পদ্ধতিতে তৈরি করব। আমাদের যেহেতু এখানে বন্ডিং নিয়ে আলোচনা করতেছি, পরবর্তীতে এটা এখানে নিচের দিকে একটা হট সিলিন্ডার থাকে বা হিটার সিলিন্ডার থাকে, আর উপরের দিকে হচ্ছে আমাদের একটা এরকম এমবসড সিলিন্ডার থাকে। এমবসড মানে বিভিন্ন ধরনের ডিজাইন করা, মোটিভ করা বা গ্রুপ করা। পরে এটাকে যখন এটার উপরে আমরা প্রেসার দেই, হ্যাঁ, যেহেতু এখানে একটা হট সিলিন্ডার থাকে এবং ইউনিফর্ম থাকে, নিচের লেয়ারটা হচ্ছে স্মুথ ফিনিশিং থাকে। নিচের যে লেয়ারটা, এটা স্মুথলি ফিনিশ থাকে, বাট উপরের লেয়ারটা হচ্ছে এই সিলিন্ডারের ডিজাইনটা এখানে ইম্পার্ট হয়, অর্থাৎ একটা এমবস ইফেক্ট থাকে, কিছুটা রেইজড পাইলের মতো থাকে। এই জাতীয় প্রোডাক্ট গুলাকে আমরা ফ্লোর ম্যাট হিসেবে ব্যবহার করতে পারি, ফ্লোর কাভারিং হিসেবে ব্যবহার করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের ক্যালেন্ডারিং এর দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি এখানে সংক্ষিপ্ত ভাবে লেখা আছে, আমরা একটু পড়ে নিব। ফাইনালি হচ্ছে আমাদের মেকানিক্যাল বন্ডিং। দুই ধরনের মেকানিক্যাল বন্ডিং আছে, তোমাদেরকে একটা দেখাইছিলাম নিডল পাঞ্চ। তোমাদের কি, তোমাদের যারা আজকে ক্লাস করতেছো তাদেরকে কি ড্রাই লাইটের নিডল পাঞ্চিং কিভাবে হয় সেটা দেখাইছিলাম? তো আওয়াজ দাও। না স্যার, লিডিং পার্সনের দেখানো হয় নাই, জাস্ট হচ্ছে বলছিলেন যে এটা টেকনিক। আচ্ছা, ওকে। তাহলে এখন আমি একটু নিডল পাঞ্চটা দেখাচ্ছি যে কিভাবে হয়। আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। তো তোমরা যদি চাও যে আর 10 মিনিট বাড়াবে, অর্থাৎ 10টা 53, তো 11টা 10 পর্যন্ত করলে ডাবল অ্যাটেন্ডেন্স দিতে পারি, যেহেতু ক্লাসে আমরা অ্যাকচুয়ালি আসলে 30 মিনিটের মতোই আসলে সময় পাই, 30-35 মতোই। আচ্ছা, দেখি, লাগতে পারে নাও লাগতে পারে। আমরা ড্রাই লাইটটা দেখি। তোমরা দেখো না এটা কিভাবে ড্রাই লাইটের মাধ্যমে নন ওভেন তৈরি করে? দেখানো হয় নাই? কারো কোনো আওয়াজ নাই, এই জন্য আমি অনলাইন ক্লাস নিতে চাই না, কিন্তু বাধ্য হয়ে নিতে হচ্ছে। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। একটা ওয়েব যে কোনো ভাবে ফরমেশন হতে পারে, যেটা স্পান বন্ডের মাধ্যমে হতে পারে, একাধিক স্পিনারের সংযুক্ত করে, অথবা ড্রাই লাইটের মাধ্যমে হতে পারে। যে কোনো ভাবে হোক, একটা ওয়েব তৈরি করে যেটা যথেষ্ট থিকনেস আছে এবং যেটাকে নিডল পাঞ্চের উপযোগী 3 ডাইমেনশনাল একটা শেপ দেওয়া হয়েছে, এই জাতীয় প্রোডাক্টটাকে আমরা এরকম নিডল পাঞ্চিং এর সর্ব সর্বনিম্ন একটা ইউনিট দিয়েও অনেক প্রোডাক্ট তৈরি করা যায়। যেমন জুটের ক্ষেত্রে একটা দিয়ে তৈরি করা যায়, আবার সিনথেটিকের ক্ষেত্রে 2টা বা 3টা প্রয়োজন হয়। এখানে নিডল পাঞ্চের একটা ইউনিট দেখাচ্ছে, এটাকে প্রি নিডলিং বলে, শেষেরটা হচ্ছে ফিনিশিং নিডলিং বলে। অনেক সময় নিডল বেডটা উপর থেকে নিচে পাঞ্চ করতে পারে, আবার নিচ থেকে উপরে পাঞ্চ করতে পারে একটা ওয়েবকে। তো এখানে নিডল পাঞ্চিং এর মূল যে প্রসেসটা সেখানে হচ্ছে ইন্টারটুইনিং এবং কম্বিং, দুইটা প্রসেস এখানে হয়। আমরা নিডল পাঞ্চিংটা একটু দেখবো যে আসলে কিভাবে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল বন্ডিং এর একটা পদ্ধতি। এ হচ্ছে নিডল বেড। এখানে লক্ষ্য করো, উপরের দিকে নিডল বেড আছে। উপরের দিকে যে নিডল বেডটা আছে, এই নিডল বেডটা মধ্যে একটা নির্দিষ্ট ডেনসিটির, এখানে এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ডেনসিটির নিডল গুলা থাকে, এবং প্রত্যেকটা নিডল হচ্ছে ত্রিভুজ আকৃতির। ত্রিভুজ আকৃতির মানে 3টা করে কোণা থাকে। এই 3টা কোণার মধ্যে আহ খাঁজ কাটা থাকে। খাঁজ কাটা থাকে, এই খাঁজ কাটা থাকার কারণে যখন নিডলটা নিচের দিকে পেনিট্রেট করে, তখন ফাইবারের সাথে ফাইবার এন্টেঙ্গল হয়ে যায়। ফাইবারের সাথে ফাইবার এন্টেঙ্গল হয়ে গিয়ে, যেমন যদি আমি একটা নিডিল আঁকাই, ত্রিভুজ আকৃতির নিডিল তো আসলে আঁকানোটা একটু টাফ। আচ্ছা, আমি সোজা করে করতে পারলাম না। এই অংশগুলোর মধ্যে 3টা প্রান্তের মধ্যে আমি এখানে 2টা দেখাচ্ছি, আরেকটা আছে। এই অংশগুলোর মধ্যে যখন নিডিলটা নিচের দিকে দেবে যায়, তখন এখানে কিছু ফাইবারকে সে
নিয়ে একটার সাথে আরেকটা এন্ট্যাঙ্গল করে ফেলে। আবার এটা যখন উপরের দিকে ওঠে তখন হচ্ছে এই ফাইবার গুলো আরেকটা আরেকটার সাথে কম্বাইনিং হয়ে যায়, অর্থাৎ টুইস্টিং হয়ে যায়। আবার টুইস্টেড ফাইবার গুলো একটা আরেকটার সাথে লেগে যায়। হ্যাঁ, এই কম্বিং অ্যাকশনের কারণে এবং ইন্টারটুইং এর কারণে মূলত এই ওয়েবটার মধ্যে যথেষ্ট স্ট্রেন্থ আসে। এবং এখানে দুইটা স্ট্রিপার প্লেট আছে যেটার মধ্যে ছিদ্র করা থাকে নিডল ডেন্সিটি অনুযায়ী। নিডলটা যদি দেখো, এই যতটুকু পেনিট্রেট করে এটা হচ্ছে চিকন, আর উপরের দিকে যেটা কাণ্ড যেটা স্টেম সেটা অনেক মোটা থাকে, যাতে করে সহজে ভেঙে না যায়, নিডলটার মধ্যে স্ট্রেন্থ থাকে। তো এটা কি অনেকটা ওই যে আমরা যে ফাইল পাঞ্চ করি এরকম পাঞ্চিং মেশিনের মতো? এটা পাঞ্চিং বলতে এখানে, হ্যাঁ, এটা ওয়েবটাকে পাঞ্চ করে, কিন্তু পাঞ্চ করে পাঞ্চিং মেশিনে যেটা হয় যে পাঞ্চ করলে যেটা পাঞ্চিং হয়ে যায় ওই এরিয়াটুকু বাইরের দিকে পড়ে যায়, ইয়া হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ফাইবার গুলা সাজানো থাকে, অ্যাসেম্বল করানো থাকে, যেমন একটা স্ট্রেট ফাইবার, এই স্ট্রেট ফাইবারটাকে যখন নিডলটা নিচের দিকে পাঞ্চ করে সে এরকম বাঁকা হয়ে যায়। হ্যাঁ, আবার যখন বাঁকা হয়ে যায়, বাঁকা হওয়ার পরে যখন নিডলটা আবার উপরের দিকে উঠে, তখন এটা আবার প্রেসার হয়ে এই জিনিসটা আবার এই ফাইবারটা আবার এরকম মোটামুটি সোজা হয়ে যায়। ফলে এখানে ইন্টারটুইনিং হয়ে যায় কয়েকটা ফাইবার, যেমনটা এই যে এখানে হচ্ছে, এই যে ফাইবার গুলো হচ্ছে, যখন এটা আবার উপরের দিকে উঠে যায়, এটা কিছুটা আবার উপরের দিকে উঠে আরেকটা আরেকটার সাথে কম্বিং হয়ে যায়। ফলে এটার মধ্যে এমন স্ট্রেন থাকে, হ্যাঁ, যথেষ্ট পরিমাণে স্ট্রেন থাকে, যেটা আসলে টেনে ছেঁড়া আসলে অনেক মুশকিল, এবং এটার তো একটা যথেষ্ট থিকনেসও থাকে। সো এই জাতীয় প্রোডাক্ট গুলো সাধারণত জিও টেক্সটাইল হিসেবে ফিল্ট্রেশন পারপাসে ইউজ হয়, যেখানে সে কোনো বালি অথবা মাটির লেয়ারকে স্টেবল করে রাখে, স্টেবিলাইজার হিসেবে, সয়েল স্টেবিলাইজার হিসেবে ব্যবহার হয়। তো আমাদের এখানে মূল যেটা উম, আলোচনার বিষয় বা বোঝার বিষয় সেটা হচ্ছে আসলে নিডিল পাঞ্চিংটা হয় কিভাবে, এবং এটা কিভাবে একটা ওয়েবের মধ্যে স্ট্রেনটাকে নিয়ে আসে। সো এই বিষয়টা হচ্ছে আমাদের এখানে নিডল পাঞ্চিং মেকানিক্যাল মেথড যেটা আমি পড়াচ্ছিলাম, সেটার মূল প্রিন্সিপাল। চলে গেলাম এখানে, দেখো এই যে এই অংশটুকু, মেকানিক্যাল বন্ডিং is the oldest method, and it entangles fiber to impart strength to dry lead web. ড্রাই লেড ওয়েবের মধ্যে স্ট্রেন্থ হবে। এছাড়া ড্রাই লেড ছাড়াও হয় স্পান বন্ড দিয়েও, সিনথেটিক ফাইবার থেকে ম্যাট তৈরি করেও কিন্তু জিও টেক্সটাইল তৈরি করা যায়। যাই হোক, এখানে একটা লেগছে কেবল, দি মোস্ট কমন মেকানিক্যাল মেথড আর নিডল পাঞ্চিং, স্পান লেসিং, অলসো কল দ্য হাইড্রো এন্টেঙ্গলিং এন্ড স্টিচ বন্ডিং। তিনটা পদ্ধতি আছে মেকানিক্যালের, একটা হচ্ছে নিডল পাঞ্চিং যেটা একটু আগে দেখালাম, একটা হচ্ছে স্পান লেসিং বা যেটা আরেকটা নাম হচ্ছে হাইড্রো এন্টেঙ্গলমেন্ট, আরেকটা হচ্ছে স্টিচ বন্ডিং। স্টিচ বন্ডিং হচ্ছে ওয়ার্ড নিটিং এর একটা সিরিজ অফ নিডিল, একসাথে একটা এরিয়াকে একসাথে স্টিচিং করে। হ্যাঁ, এটা সম্পর্কে এটা পড়াবো না, জাস্ট দুইটা পড়াবো, নিডিল পাঞ্চিং এবং হাইড্রো এন্টেঙ্গেলমেন্ট, এই দুইটাই আমি পড়াবো। তো প্রথমে নিডিল পাঞ্চিং, আমি ভিডিওটা দেখিয়েছি, এখান থেকে ওই একই কথাবার্তা লেখা আছে, আমরা মূল প্রিন্সিপালটা এখানে দেখবো, আর মূল ডেসক্রিপশনটা হচ্ছে এখানে। এই যে একটা ওয়েব যাবে, এরকম একটা ট্রান্সপোর্টার, এরপরে এখানে আমাদের এই যে নিডিলটা যেটা পাঞ্চিং করবে, আহ, এই যে 5 নম্বর যেটা নিডিল বোর্ড, নিডিল বোর্ডের সাথে একটা আহ, এখানে নিডিল থাকে, এই যে অনেকগুলো নিডিল থাকে, এখানে হরিজন্টালি ক্রস সেকশনে দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, নিডিলের একটা সারি ইয়া থাকবে, আমি যদি একে দেখাই, ড্রয়িং হচ্ছে না কেন, মনে করো এই একটা নিডিল, এখানে একটা নির্দিষ্ট ডেন্সিটিতে এরকম নিডিল গুলা এখানে সেট করা থাকবে আগে থেকেই, একদম প্রত্যেকটাই একটা নির্দিষ্ট ইয়াতে থাকবে। এখানে নিডলটা যেভাবে সাজানো থাকে সেভাবে আমাদের এই যে প্লেটটা আছে, যেটা 4 নম্বর এবং 3 নম্বর, চার হচ্ছে লোয়ার হোল প্লেট, আপার হোল প্লেট বা স্ট্রিপার প্লেট, এই প্লেট গুলোর মধ্যে এই ডেন্সিটি অনুযায়ী ছিদ্র করা থাকবে। যখন একটা ওয়েব, যেটা ওয়েবের থিকনেস দেখো অনেক বড়, এবং এখানে ড্রয়িং করার জন্য উপরে কনভেয়ার আছে, আমাদের ল্যাবে হচ্ছে দাঁতের মতো অংশ থাকে যেটা হচ্ছে টেনে টেনে নেয় যাতে করে স্লিপ না হয়। সো এইটাকেই যখন নিডিল এরকম পাঞ্চিং করবে, এটার থিকনেসটা তো কমে যাবে, এট দ্য সেম টাইম হচ্ছে এখানে ফাইবার গুলার মধ্যে ইন্টারটুইনিং কম্বিং অ্যাকশনের মাধ্যমে স্ট্রেন্থ পাওয়া যাবে প্রোডাক্টের মধ্যে, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট, জিও টেক্সটাইল, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি, বিভিন্ন টেকনিক্যাল প্রোডাক্ট তৈরি করি। অ্যাপ্লিকেশনের মধ্যে আছে শু লাইনিং আছে, ব্ল্যাঙ্কেট আছে, জিও টেক্সটাইল আছে, পেপার মার্কার, ফেল্ট কভারিং। হ্যাঁ, যে কোনো ধরনের ফিল্ড আইটেম সাধারণত হিট, প্রেসার অথবা পাঞ্চিং যেভাবে হোক এটাকে কম্প্রেসড করে তৈরি করা হয়। কাভারিং, হিট এন্ড ইনসুলেশন, মেডিকেল ফেব্রিক, ফিল্টার, এটসেট্রা।
নিডল পাঞ্চিং এর মতোই আমাদের সেম আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় হাইড্রো এন্টেঙ্গেলমেন্ট। এই হাইড্রো এন্টেঙ্গেলমেন্ট দিয়ে মূলত পানির সাহায্যে পানির সূক্ষ্ম জেটের মাধ্যমে আহ একটা ওয়েবের মধ্যে ওয়েবটাকে পাঞ্চিং করে পেনিট্রেট করে ফাইবারের সাথে ফাইবারের একটা স্ট্রেন ক্রিয়েট করা হয়। যেমন এখানে আমরা যদি দেখি, বেসিক প্রিন্সিপালের দিকে পড়ে যাচ্ছি। আচ্ছা, যে কোনো ভাবে আমরা একটা ওয়েব তৈরি করব, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেলুলোজিক ফাইবার অথবা রিজেনারেটিভ সেলুলোজ ব্যবহার হয়। এরপরে এই ওয়েবটাকে যখন এটার মধ্যে ট্রান্সপোর্ট করা হয়, দেখা যাচ্ছে না কেন, ড্রয়িং করতে হবে। আচ্ছা, এই যে ওয়েবটা যাচ্ছে, এখানে যে ট্রান্সপোর্টার যেটা থাকে, এই ট্রান্সপোর্টারটা আমাদের এরকম লিনিয়ারও হতে পারে অথবা সার্কুলার হতে পারে। এইটার মধ্যেও ছিদ্র আছে। তো যখন আমরা ওয়েবটাকে এখানে ট্রান্সপোর্ট করব, মাউসটা দেখা যাচ্ছে না, এটার মধ্যে যখন ট্রান্সপোর্ট করব, তখন ওয়াটারের জেট দেখা যায়। এই যে দেখো, সূক্ষ্ম সূক্ষ্ম জেট, যে জেট গুলোর সাহায্যে আমরা পানিকে অনেক উচ্চ প্রেসারে প্রবাহিত করব। আমরা জানি যে ওয়াটার জেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কাটার, যেটা দিয়ে আমরা যে কোনো লোহা, মেটাল ইত্যাদি কাটতে পারি। এর সাথে যদি আমরা কাঁচের গুঁড়া আরো মিক্স আপ করি, তাহলে এটার কাটিং স্পিডটা আরো অনেক বেড়ে যায়। সো আমরা এই ওয়াটারের যে জেট আছে, যেটার মধ্যে যেটা খুবই ছোট একটা সূক্ষ্ম ছিদ্র, এবং এই ছিদ্রের মধ্য দিয়ে প্রায় 20 থেকে 600 বার, হ্যাঁ, বার হচ্ছে আমাদের প্রেসারের একটা ইউনিট, 20 থেকে মানে 22 to 600 বার পর্যন্ত আমরা ওয়াটারের একটা প্রেসার ক্রিয়েট করতে পারি। ওয়াটারের প্রেসারটা যখন ক্রিয়েট করা হয়, ড্রয়িং হচ্ছে না কেন? আচ্ছা, একটু ওয়েট করতে হবে, আমি স্টপ করি। আচ্ছা, আশা করি এবার ড্রয়িং করা যাবে, তাও ড্রয়িং হচ্ছে না। আচ্ছা, আমার ড্রয়িং টুলসটা কাজ করতেছে না, বারবার চেষ্টা করতেছি, তাও হচ্ছে না। আচ্ছা, আসতেছে না এটা। ওকে, তাহলে আমাদের ওয়াটারের যে জেট আছে, এটা দিয়ে এখানে প্রেসার দেওয়া হয়, যেটা 20 to 600 বার পর্যন্ত হতে পারে। ফলে আমাদের একটা এরকম যে ওয়েবটা ড্র করতে পারতেছি না, আমাদের ওয়েবের থিকনেস যদি হয় ধরা যাক 10 মিলিমিটার বা 20 মিলিমিটার, এটা ওয়াটার জেটের যে প্রেসার আছে, এই প্রেসারে জেট গুলা কিন্তু একটা না, এটার সাথে সিরিজ অফ থাকে, হ্যাঁ, সিরিজ থাকে। সো পুরা উইথ বরাবর হচ্ছে এই ওয়াটার জেট গুলা যখনই পানির এরকম যে প্রবাহ দেয়, এটার থিকনেস, এটা কম্প্রেসড হয়ে যায়, এবং এট দ্য সেম টাইম নিডিল পাঞ্চের মতো ফাইবারের সাথে ফাইবার এন্টেঙ্গল হয়ে যায়। যেহেতু এখানে ওয়াটার জেট দিয়ে বন্ডিং করা হয়, কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, অথবা কোনো থার্মোফিজিক্যাল ফাইবার ইউজ করা হয় না, এই জাতীয় প্রোডাক্ট গুলা আমরা স্টেরিলাইজ প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারি। এবং এই স্টেরিলাইজ প্রোডাক্ট গুলো আমাদের হেলথ এবং হাইজিন পারপাজে অনেকটা ব্যবহার হয়। এছাড়া বিভিন্ন ধরনের স্পেশাল প্রোডাক্ট তৈরি করতে স্পানলেস, নন ওভেন অথবা হাই যে হাইড্রো এন্টেঙ্গেল যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করি। এটার অনেক অ্যাডভান্টেজ বা অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। এগুলা এগুলাতে আমরা যাচ্ছি না, শুধু বেসিক প্রিন্সিপালটা আমরা দেখবো।
আমরা এখানে একটা ভিডিও ট্যাগ করা আছে, একটু দেখে নেই। ভিডিওর মধ্যে আমরা যেটা দেখতেছি যে প্রথমে ওপেনিং ব্লেন্ডিং করা হচ্ছে, ওপেনিং ব্লেন্ডিং করে ফাইবার গুলাকে একটা ওয়েব ফরমেশন করা হচ্ছে। ওয়েব ফরমেশনের যে পরবর্তী স্টেজ, এই যে একটা কার্ডিং মেশিন ওয়েব ফরমেশন হচ্ছে। হ্যাঁ, ওয়েব ফরমেশন করে আমরা কার্ডিং এর মাধ্যমে ফাইবার কিভাবে আমরা অ্যারেঞ্জ করব, কত স্পিড দিব ইত্যাদি সব সেট করলাম। এখন আমরা বন্ডিং এ চলে যাচ্ছি। হ্যাঁ, এই ধরনের একটা এই যে 3D ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেটা যথেষ্ট থিকনেস থাকে, 3টা ডাইমেনশন থাকে। এটাকে হচ্ছে এই ওয়াটার জেট দিয়ে আমরা এখন পাঞ্চিং করব। এখানে 2টা সার্কুলার রুলার দেখা যায়, যেটা পারফোরেটেড আছে, এবং এই পারফোরেশন এটার মধ্যে এই যে একটা জেট আছে, ওয়াটার জেটের একটা লিনিয়ার লাইন, এই একটা, এই পাশে একটা, উপরে একটা, মোট 3টা আছে এখানে। ম্যাটেরিয়ালটার ফ্লো হচ্ছে, ম্যাটেরিয়ালের ফ্লো ম্যাটেরিয়ালের ফ্লোটা হচ্ছে এইভাবে, এটার উপর দিক দিয়ে, এটার নিচ দিয়ে এইভাবে এইভাবে যায়, এটার উপর দিয়ে নিচ দিয়ে এইভাবে যায়। এটার উপর দিয়ে এইভাবে এখানে যায়। সুতরাং এইখানে যেটা থাকে সেটা হচ্ছে এটার উপর দিয়ে পেনিট্রেট করে, এটার উপর দিয়ে পেনিট্রেট করলে এটার নিচের সাইড হচ্ছে এটা, এই সাইডে পেনিট্রেট করার জন্য আবার এই জেট এবং এই জেটটা আছে। সুতরাং এখানে 2টা জেট, এখানে হয়তো 2টা জেট আছে। উপর দিক দিয়েও এটা পেনিট্রেট করে, নিচ দিয়েও করে। যেমনটা আমি নিডিল পাঞ্চিং এ বলছিলাম, যে যদি 3টা বেড থাকে, একটা বেড যদি নিডিল উপর থেকে নিচে পাঞ্চিং করে, আরেকটা বেড হচ্ছে নিচ থেকে এরকম একটা ওয়েবকে নিচ থেকে উপরে পাঞ্চ করে, আরেকটা আবার উপর থেকে নিচে পাঞ্চ করে। এভাবে বোথ সাইড থেকে যখন পাঞ্চিং করা হয়, তখন মূলত ইউনিফর্ম স্ট্রেংথের একটা প্রোডাক্ট পাওয়া যায়। এখানেও ঠিক সেম, আমরা ভিডিওটা চলমান অবস্থায় দেখলে এটা একটু ধারণা পাওয়া যাবে। এই দেখো, এখানে ওয়াটারের যে প্রেসার ওটা সেট আপ করে দেওয়া হয়। এই পদ্ধতিতে যে পানিটুকু থাকে সেই পানিটুকু আবার ইউজ করে পুনরায় এই জেটের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, ফাইবার গুলাকে ফিল্ট্রেট করে। এই দেখো ওয়াটার জেট, কত প্রেসারে ওয়াটার এখানে পেনিট্রেট করবে সেটাও সেট আপ করে দেওয়া যায়। স্পান বন্ড অনেক জনপ্রিয় একটা মেথড। কি জাতীয় ফাইবার বা ফেব্রিকে করা হয় সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। শেষের দিকে আমরা হচ্ছে ইন্ডিউসটা দেখবো। তো স্পান বন্ডের শুধু একটা অ্যাপ্লিকেশন যেটা আমাদের দেখা জরুরি, এটা একটু দেখায়। বন্ডিং, আমরা এখন ক্লাস শেষ প্রান্তে। ওকে, স্পান হাইড্রো এন্ট্যাঙ্গেলমেন্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যেটা অনেকটা হচ্ছে আমাদের নিডিল পাঞ্চের মতোই, স্প্রেইং দ্য হাই প্রেসার মাইক্রো ফাইন ওয়াটার onto one or more layer of the fiber web, এক বা একাধিক ওয়েব যেটা প্যারালালি অ্যারেঞ্জ করা থাকে। অনেক সময় ক্রস ওয়াইজে হতে পারে, প্যারালাল এবং ক্রস দুইটাই হতে পারে। হ্যাঁ, আমরা দুইভাবেই অ্যারেঞ্জ করে পরে এটাকে স্প্রেইং করে নিডল পাঞ্চের মতো ওয়াটারের সাহায্যে ফাইবার টু ফাইবার এন্ট্যাঙ্গেল করে ওয়েব বন্ডিংটাকে এনশিওর করা হয়। যে ধরনের ফাইবার বা র ম্যাটেরিয়াল ইউজ হয়, পলিস্টার হতে পারে, নাইলন হতে পারে, পলিপ্রোপিলিন হতে পারে, ভিসকস ফাইবার হতে পারে, এছাড়া কাইটিন ফাইবার, মাইক্রোফাইবার, টেনসেল, সিল্ক, ব্যাম্বো ফাইবার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ন্যাচারাল যেগুলো থাকে, সিউড ফাইবার, এই জাতীয় প্রোডাক্ট গুলা থাকে। ফলে এগুলা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে ওয়াইপস বা স্টেরিলাইজ যে প্রোডাক্ট সেগুলোতেই ব্যবহার হয়।
ফ্লেক্সিবল হয় এবং এটা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এখানে বৈশিষ্ট্যটা বলা আছে। এই ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। বিভিন্ন ধরনের প্যাটার্নিং আমরা করতে পারি, স্ট্রেংথ অনেক বেশি হয়, পিলিংটা অনেক কম হয়, ময়েশ্চার অ্যাবজর্পশনটা বেশি করে এবং খুব দ্রুত ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে। হ্যাঁ, ভালো বাতাস প্রবাহিত হতে পারে, এয়ার পারমিবিলিটি বা ব্রেথেবিলিটি, সফট হ্যান্ড ফিল হয়, ড্রেপাবিলিটি প্রপার্টিটা খুব সুন্দর হয়। Principle of hydro entanglement method to reinforce the fiber network is similar to the needle punching process. নিডল পাঞ্চিং এর মতোই হচ্ছে সিমিলার একটা প্রক্রিয়া। কিন্তু অনেকগুলা এখানে ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। The principle of hydro entanglement method to reinforce the fiber network is similar to the needle punching process, but without the needle. হাই প্রেসার জেনারেট করে হচ্ছে ফাইবার গুলাকে একটা একটার সাথে নেটওয়ার্কিং করে দেয়। এই যে এখানে হাইড্রো এন্ট্যাঙ্গলমেন্ট হচ্ছে, প্রডিউস ফেব্রিক, এই যে ওয়াটারের জেট। বিভিন্ন ধরনের মেডিকেল কার্টেন, সার্জিক্যাল গাউন পর্যন্ত তৈরি হয়, কাভার ক্লথ তৈরি হয়। সার্জিক্যাল গাউন আমরা স্পান বন্ডে তৈরি করতে পারি, হাইড্রো এন্ট্যাঙ্গেল মাধ্যমেও তৈরি করতে পারি। কিন্তু হাইড্রো এন্ট্যাঙ্গেলের মাধ্যমে তৈরি করার একটা ফ্যাসিলিটি হচ্ছে যে এখানে কোনো কেমিক্যাল বা ফিউজেবল ফাইবার ব্যবহার হয় না, অর্থাৎ কেমিক্যাল বন্ডিং ব্যবহার হয় না, থার্মাল বন্ডিং ও ব্যবহার হয় না। যেহেতু আমরা যদি সেলুলোজ বেস কোনো ওয়েব দিয়ে আমরা থার্মাল বন্ডিং করতে পারি না, সেক্ষেত্রে আমাদের হাইড্রো এন্ট্যাঙ্গেলমেন্ট করতে হবে। কারণ থার্মাল বন্ডিং এর শর্ত হচ্ছে এখানে আমাদের ফিউজেবল ফাইবার থাকতে হবে। কিন্তু যদি সেখানে ফিউজেবল ফাইবার না থাকে, তখন আমাদের বন্ডিংটা হতে হবে এই স্পানলেস পদ্ধতিতে। মেডিকেল ড্রেসিং ম্যাটেরিয়াল ইত্যাদি। আচ্ছা, এই ভিডিওটা তোমাদের সিলেবাসের একটা পার্ট হিসেবে আমি দিয়ে দিব, এখানে দেওয়া আছে অলরেডি। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, এবং এর মাধ্যমেই নন ওভেনটা সংক্ষিপ্তভাবে শেষ। যেহেতু তোমাদের নন ওভেনের সিলেবাসটা আসলে অনেক ছোট ছিল, আমি যদি সিলেবাসটা তোমাদেরকে দেখাই একটু, আমি অ্যাটেন্ডেন্স দিব আজকে, হয়তো বা 2টা অ্যাটেন্ডেন্স দিতে পারি। তোমাদের নন ওভেনের সিলেবাসটা একটু লক্ষ্য করো, এখান থেকে এক সেট প্রশ্ন আসবে, বাট আমি এবার রিকমেন্ড করবো যে নন ওভেন থেকে 2 সেট প্রশ্ন দেওয়া যায় কিনা, যেহেতু অনেক বেশি পড়ানো হয়। এ হচ্ছে তোমাদের সিলেবাস নন ওভেনের, আর পার্ট বি এর জন্য এতটুকু অংশ এখন বাকি আছে। তাহলে 5টা ক্লাসের মাধ্যমে এই অংশটুকু আজকে শেষ হয়ে গেল। ওকে, এখন তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এবং 2টা অ্যাটেন্ডেন্সই দিব, যেহেতু তোমরা প্রায় 1 ঘন্টা 70 মিনিট ধরে আসো, 60 70 75 মিনিট ধরে আসো। 2টা অ্যাটেন্ডেন্স দিচ্ছি আমি। স্যার, বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে নন ওভেনের যে জিনিসগুলো ম্যাক্সিমামই যা দেখতেছি, এগুলো কি বাংলাদেশে আসলে এগুলোর কাজ হয়, মানে এরকম কোন ফ্যাক্টরি আছে নাকি সব বাইরে? আচ্ছা, ধন্যবাদ। আহ বাংলাদেশে নন ওভেন ফ্যাক্টরি দেখাচ্ছি, যেহেতু প্রশ্নটা করছো, আর একটু স্টে করো, ছুটির দিন যেহেতু। বাংলাদেশে নন ওভেন ফ্যাক্টরি আছে অলমোস্ট 20টার মতো। হুম, সবগুলার ঠিকানা এবং কোথায় কি আছে, এটা একটা সিক্রেট টেকনোলজি। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আসলে কম থাকে, আর এখানে টেকনিক্যাল যে অ্যাপ্লিকেশন গুলা সেটাও আসলে খুব একটা বেশি না। যে কোনো একজন শিক্ষিত মানুষকে যদি প্রসেসটা বুঝিয়ে দেওয়া হয়, তাহলে সে করতে পারবে। আর নর্মাল ফ্যাক্টরি গুলাতে সাধারণত যারা মেশিন সাপ্লায়ার আছে তারা সব জিনিস শিখায় দেয়, ডেভেলপ করে দেয়। কোনো প্রবলেম হলে তারা আবার এগুলাকে কনসালটেন্সি নিয়ে এটা টাইম টু টাইম এটা ঠিক করে দেয়। মেশিন সাপ্লায়ার সবাই এটাতে কমিটেড থাকে। তো বাংলাদেশে আমি যদি জিও টেক্সটাইলের কথা বলি, প্রথম বাংলাদেশে টেক্সটাইলের নন ওভেনের যাত্রা শুরু করে ডার্ট ফিল্ড নামক একটা কোম্পানি, যেটা ডার্ট কম্পোজিট, যেখানে আমাদের তোমাদের বড় ভাইরা জব করে, যেখানে ডার্টের টেক্সটাইলও আছে, কম্পোজিট টেক্সটাইল কম্পোজিট মিল তাদের। এছাড়া তাদের নন ওভেনের ক্ষেত্রে ডার্ট ফিল্ড আছে, যেটা 1989 সালে হচ্ছে স্টাবলিশ হয় আর কি। সেখানে তারা বিভিন্ন ধরনের যে পেট বোতল আছে সেই রিসাইকেলের সাথে অন্যান্য গুলাকে ভার্জিন যে পলিমার চিপস আছে সেটাকে ইউজ করে জিও টেক্সটাইল তৈরি করে। পদ্মা সেতুতে প্রায় জিও টেক্সটাইলের এবং জিও টিউব 2 ধরনের প্রোডাক্ট ব্যবহার হয়। জিও টেক্সটাইল হচ্ছে বস্তার মতো, জিও টিউব হচ্ছে অনেক বড় একটা টিউব,
যেটা ওয়ান কাইন্ড অফ জিও ফেব্রিক, বাট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নদীর মানে উপকূল বা এটা যাতে ভেঙে না যায় বা কোস্টাল এরিয়া গুলাতে সেটার ক্ষেত্রে ব্যবহার হয়। আমার কাছে অ্যাড্রেস গুলো আছে, যেহেতু ক্লাসের শেষের দিকে আসছি সেক্ষেত্রে যেটা বলবো যে এখানে আমাদের এই সবচেয়ে বেশি আছে জিও টেক্সটাইলের 5টা আছে, আরো 2টা নতুন করে হচ্ছে। দেশের প্রায় চাহিদার 95% হচ্ছে আমাদের ইন্টারনাল এরাই সাপ্লাই দেয়, বাইরের দিকেও এক্সপোর্ট করে। এছাড়া বিভিন্ন ধরনের যে পিপি ব্যাগ সেটা তৈরি করে। ঢাকা শহরে হচ্ছে একটা একটা ইয়া আছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট্রেস তৈরি করে। ম্যাট্রেসটা ওয়ান কাইন্ড অফ নন ওভেন, তারা এয়ারলিং টেকনিকে তৈরি করে। 6টা তাদের শোরুম আছে। ফ্যাক্টরির লোকেশনটা এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট আমার কাছে ডাটাবেসটা আছে। নর্মাল পিপি ব্যাগ, এছাড়া বিভিন্ন ধরনের এগুলাই মোটামুটি তৈরি করে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলা দেখি। আহ, তারপরে মাস্ক, বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে সম্ভবত ঢাকা, কি নামটা মনে আসতেছে না, আমি একটু, যাই হোক ক্লাসের যেহেতু শেষের দিকে আমি এগুলা শেয়ার করতেছি না, সেগুলো করলে আমার আরো আধা ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটা আমি দেখাইতে পারতাম যে কোথায় লোকেশন আছে, কি প্রোডাক্ট তৈরি করে, কোথায় সেলস করে, মানে প্রোডাক্টের ভেরিয়েশন কিরকম, ব্যাগ গুলা কি কি ধরনের নন ওভেন ব্যাগ তৈরি করে, সবকিছুই আছে। বাংলাদেশে এই টেকনোলজি আছে, বাট এখানে দেখা যায় যে তেমন এটা এখনো লার্জ একটা বড় মার্কেট হয়ে ওঠেনি। যেমন টেক্সটাইল মিল যদি 8,000 হয়, এটা আছে মোটামুটি 20টা বা 25টার মতো, এর বেশি নাই। কিন্তু আছে, এবং বাইরে থেকেও নিয়ে আসা হয়। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, তোমাদের অ্যাটেন্ডেন্স আজকে 2টা দেওয়া হবে। একটু ওয়েট করতে হবে, কারণ আমাকে স্ক্রিনশট নিয়ে যেহেতু অ্যাটেন্ডেন্সটা দিব। ওয়েট করো। 3। ওকে, তোমরা এখন লিভ নিতে পারো। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।